সুপ্রিয় দর্শক, আমাদের আজকে রাতের বিশেষ আয়োজন চ্যানেল 9-এর আপনার মত অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জামিল আহমেদ। এই অনুষ্ঠানটি আপনারা জানেন রবি থেকে বৃহস্পতিবার প্রতি রাত 10টায় সরাসরি সম্প্রচারিত হয়। আমরা আজকে এই অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের টকশোর দুজন পরিচিত ব্যক্তিত্ব, গণমাধ্যমের পরিচিত মুখ। তাদেরকে আমরা আজকে পরিচয় করে দিচ্ছি। প্রথমেই আমার ঠিক সর্বডানে আছেন বাংলা ভিশনের ডেপুটি হেড অফ নিউজ মোস্তফা কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই। ধন্যবাদ। এবং একই সাথে আরও একজন পরিচিত ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান। জাহিদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা প্রতি সপ্তাহের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত গণমাধ্যমের সবচেয়ে আলোচিত বিষয়গুলো নিয়ে কথা বলি। আজকে আপনারা লক্ষ্য করেছেন যে সবচেয়ে বেশি প্রেসিং ইস্যু বা ডিসকাসড ইস্যুটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে কোনো বাধা থাকছে না। আজকে যেই রায়টি হলো, অবজারভেশনটি, সেটি সম্পর্কে আমরা আলাপ করব এবং এর বিভিন্ন দিক নিয়ে আপনাদের মতামতগুলি আমরা শুনতে চাই। সঙ্গত কারণেই এই আপনার মত অনুষ্ঠানে আমরা এই বিষয়টি তুলে ধরছি। প্রথমে আমাদের সাথে অনেক দিন পরে যোগ দিলেন মোস্তফা কামাল ভাই। আপনার কাছেই ফিরে আসি। গণমাধ্যমে মানুষ হিসেবে আপনি নিউজটি লক্ষ্য করেছেন এবং আপনার কিছু অ্যানালিসিস দিয়ে শুরু করি প্রথমে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শকদেরকে তো অবশ্যই ধন্যবাদ। আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত টাটকা বিষয়, তরতাজা বিষয়। আর যে রায় এসেছে, এরকম একটার অপেক্ষায় বোধহয় দেশের বেশিরভাগ মানুষের ছিল। সব মানুষ নাই বা বলি। তো এই পদ্ধতিটা, এটা একটা ব্যবস্থা, নির্বাচনের একটা ব্যবস্থা। আমরা নির্বাচনের ব্যবস্থাপনায় বরাবরে একটা বাজে অবস্থায় ছিলাম। বরাবরে সেই ৭৩ সাল থেকে যদি ধরেন, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে অপোজিশন সহ্য না করার একটা প্রবণতা এবং নিজেই সবগুলো সিট নিয়ে নেওয়া, কেউ দিয়ে দেওয়া নয় কিন্তু নিয়ে নেওয়া। তো এই নিয়ে নেওয়াটা রীতিমতো একটা রোগে পরিণত হয়েছে, তাও দুরারোগ্য ব্যাধির মতো। ওটা সারানো যাচ্ছিল না। তো একটা পর্যায়ে এরশাদ বিরোধী আন্দোলনের শেষ মুহূর্তে একদিকে এরশাদ পতনের আন্দোলনও চলল, সমান্তরালে চলল যে সুষ্ঠু নির্বাচনের বিষয়। তখন আলোচনায় যেটা এলো, 3 দলীয় জোট যেটা বলা হতো তখন, যে এমন একটা বন্দোবস্ত করা হোক যেন এই মাঝে মধ্যে নির্বাচনের জন্য এরকম কান্নাকাটি করতে না হয়। আচ্ছা। তো পদ্ধতিটা বের করা হলো যে একজন নিরপেক্ষ ব্যক্তির অধীনে বা তত্ত্বাবধানে নির্বাচনটা হবে। তো তখনও তত্ত্বাবধায়ক শব্দ আসেনি, তত্ত্বাবধান শব্দটা এসেছিল। বা তদারকি হবে একজন নিরপেক্ষ ব্যক্তির অধীনে, কেয়ারটেকার নামে তখন এটা আলোচিত হয়নি। এতে করে দেখা গেল ৯১ যে নির্বাচনটা, ৯১ নির্বাচনে মোটামুটি সাংবিধানিকভাবে না হলেও বোঝাপড়ার মধ্য দিয়ে, সমঝোতার মধ্য দিয়ে একটা তত্ত্বাবধায়ক ফরম্যাটে নির্বাচনটা হলো। ওখানে একটা বিষয় প্রমাণিত হয়ে গেল যে হ্যাঁ, এখন অন্তর্বর্তীকালীন বলছি, তখনকার সরকার বা তখনকার যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, চমৎকার একটা নির্বাচন তিনি উপহার দিলেন ৩০০ আসনে। অল্প কদিনের ব্যবধানেই দেখা গেল ওনার 2টা উপনির্বাচন দেয়া লেগেছিল। জি জি, একটা মিরপুর 2 আর একটা মাগুরা 2। তো যিনি ৩০০ আসনের নির্বাচন এত চমৎকার করে তুলে আনলেন, কোথাও কোনো আপত্তি আসেনি, বিপত্তি ঘটেনি, কিন্তু ওই 2টা উপনির্বাচন করতে গিয়ে তিনি অসহায় হয়ে গেলেন, কান্নাকাটিও করলেন, রীতিমতো আফসোসও করলেন, খুব ঝাড়লেন। তো এর মধ্য দিয়ে আমরা যারা গণমাধ্যমে কাজ করেছি তারা একটা ব্যবধান স্পষ্ট দেখলাম যে যতক্ষণ পর্যন্ত বিচারপতি শাহাবুদ্দিনের হাতে ক্ষমতা ছিল তখন নিউট্রালি করতে পেরেছেন। যখন একটা দলীয় সরকার আসলো আর পারলেন না, তখনই প্রেসারাইজ করা হয়েছে। সেটাই। এরপরে এই কথাটা এবার জোরালো হলো যে স্থায়ীভাবে একটা বন্দোবস্ত করা হোক। তো স্থায়ী বন্দোবস্তটা কি? কেয়ারটেকার সরকার। বিএনপি শেষ সময়ে এসে সেটা দিল, অর্থাৎ ক্ষমতা থেকে যাওয়ার কয়েকদিন আগে, অথবা একটা বিতর্কিত একটা নির্বাচন করে। ওই সংসদকে বলা হয় বিতর্কিত সংসদ বা 15 ফেব্রুয়ারি সংসদ নামে পরিচিত। ওই সংসদের মধ্য দিয়েই কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা আসলো। আবার রাজনৈতিক এবং ঐতিহাসিক ঘটনা, ওই নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পর ক্ষমতায় এসেছে। অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতারোহণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে।
আবার ট্র্যাজেডি হচ্ছে এই আওয়ামী লীগের হাতে আবার তত্ত্বাবধায়ক সরকারের বিদায় ঘটল। আমি সংক্ষেপে বলছি ঘটনাটা এই কারণে, এই তত্ত্বাবধায়ক পদ মানে দুটো দলই একই দোষে দুষ্ট ছিল, পরে তারা আবার কথাবার্তাও কাছাকাছি ছিল ভিন্ন ভিন্ন সময়ে। তো যারা এই পদ্ধতির বেনিফিশিয়ারি, তারাই এই পদ্ধতির সমালোচনা করলেন, করতে করতে এটাকে তাদের ভাষায় তারা কবর দিয়ে ফেলছেন। এটা নাকি আজিমপুর গোরস্থানে পাওয়া যায়, মাঝে মধ্যে বলা হতো যে এটা জাদুঘরে আছে, তাচ্ছিল্য করে বলা হতো, প্রকাশ্যে বলা হতো। তো এরকম একটা অবস্থায় তারা আবার ওইটারও বেনিফিট নিয়েছেন, অবিরাম নিয়েছেন, যে তত্ত্বাবধায়ক না থাকার আবার কি অবস্থা, 14 থেকে নিলেন, শুরু করলেন। এতে করে এমন নির্বাচন তারা দিলেন যে নির্বাচন বাংলাদেশে আর হয়নি কখনো। প্রতিজন সিইসি বলেছেন যে তিনি এমন দৃষ্টান্ত তৈরি করবেন নির্বাচনের ইতিহাসে কোনো কলঙ্ক থাকবে না। সত্যি 360 উল্টো রেজাল্ট আমরা দেখেছি। প্রত্যেকবার একটা দৃষ্টান্ত তৈরি করলেন, একজন দৃষ্টান্ত তৈরি করলেন, বিনা ভোটে 154 আসন জয়ী। আরেকজন দৃষ্টান্ত করলেন, তিনি বললেন যে না, বিনা ভোটে আর হবে না। তিনি এবার দিনেরটা রাতে দিয়ে ফেললেন। আমরা এই জায়গাতে প্রত্যেকে এক একটা দৃষ্টান্ত তারা করে গেছেন। আজকের এই অবস্থানে আমরা একটা প্রাপ্তি ঘটলো। সেটাই, ধন্যবাদ। আপনার এই কনটেক্সটগুলো খুব রেলেভেন্ট জাহিদ ভাই। আমরা তো এই রায়টি সবারই কাঙ্ক্ষিত ছিল, যেটি উনি বললেন। এটির ইম্প্যাক্ট কতটুকু বলে সামনের দিনগুলোতে আপনার কি মনে হয়? খুবই গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে। আমরা তত্ত্বাবধায়ক ছাড়াও এই রায়ে আরও গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। যেমন আমাদের দ্বাদশ সংশোধনীতে সংবিধান পরিবর্তনের জন্য কিছু কিছু জায়গায় পরিবর্তনের জন্য গণভোট ছিল, সেটা ফিরে এসছে। আর একটা জিনিস, মানে পঞ্চদশ সংশোধনীতে অনেকগুলো অনুচ্ছেদে পরিবর্তন করা হয়েছে, অনেক কিছু যোগ করা হয়েছে। সবচেয়ে হাস্যকর ফালতু বাজে জিনিসের মধ্যে ছিল 7 ক এবং 7 খ। 7 ক হচ্ছে, মানে সংবিধান যদি কেউ বলপূর্বক পরিবর্তন এটা সেটা করে তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তার চাইতেও হাস্যকর হচ্ছে 7 খ, যেখানে বলা হচ্ছে সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদ কোনোভাবে পরিবর্তনীয় না। মানে এই একটা যুক্তি আসলে এত, মানে এটা দেখার পর কারো মনে হবে যে এই দেশের লোকজন কি আদৌ সংবিধান কি জিনিস সেটা জানে। বুঝতে পেরেছি। আপনি ভবিষ্যৎ পার্লামেন্ট, ধরুন আজকে থেকে বাংলাদেশ 500 বছর পর মৌলিক অধিকারের যে জায়গাগুলো আছে এগুলো চেঞ্জ, 500 বছর পর আমাদের প্রিয়াম্বল, মুক্তিযুদ্ধের পর 300 বছরের মাথায় আমরা একটা বিরাট যুদ্ধ করে বিরাট জিতে গেলাম। আমরা প্রিয়াম্বলে 71 বাদ দেবো না, কিন্তু কিছু যোগ করতে পারি, কিন্তু আপনি এটা করতে পারবেন না। মানে এই ধরনের উদ্ভট ব্যাপার ছিল, এগুলো বাতিল হয়েছে। এবং অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার পথ উন্মুক্ত হয়েছে, আমরা এভাবে বলবো। তবে এটা নিয়ে একটু ডিবেট আছে রায়ে। আমি রায়টা, প্রাথমিক রায়টাও পড়িনি, কিন্তু আমি কিছুক্ষণ আগেই একটা শোতে থাকা ওইখানকার একজন আইনজীবী আমাকে জানালেন, যেটা উনি ওখানে ছিলেন, আমি তার রেফারেন্স দিয়ে বলছি, যে উনি বলেছেন আদালত রেস্টোর্ড শব্দটা বলেছেন, কেয়ারটেকার গভর্নমেন্ট রেস্টোর্ড। তার মানে এটা ফিরে আসার কথা বলা হচ্ছে। কিন্তু এখানে দুটো ইস্যু আর একটু যোগ করে রাখা ভালো। পঞ্চদশ সংশোধনীতে 58 অনুচ্ছেদে আগে যেখানে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল সেটা পাল্টে প্রধানমন্ত্রী আনা হয়েছিল, এই সরকার থেকে যাবে সেভাবে। এবং তারা যোগ করেছিলেন কিভাবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার 3 মাস আগে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার 3 মাস পরে, সেই নানান কথাবার্তা লেখা ছিল। কিন্তু ত্রয়োদশ সংশোধনী যে বাতিল হলো, সেই যে রায়, ওই রায়টারও কিন্তু একটা রিভিউ পিটিশন করা আছে, ওটার হিয়ারিং হচ্ছে, জানুয়ারির নাগাদ এটা শেষ হতে পারে। সো দুটো একত্র করলে আমরা বলবো, মানে এখন এটা হয়েছে নাকি হয় নাই তার চাইতে জরুরি কথা এটা যদি নাও হয়ে থাকে, কারণ এটা নিয়ে একটা ডিবেট আছে যে আমাদের উচ্চ আদালত যদি কোনো সংবিধান সংশোধনীকে বাতিল করে, উচ্চ আদালতের রায়েই প্রিভিয়াস পরিস্থিতি ফিরে আসবে কিনা, এরকম একটা ডিবেট আছে। ডিবেট আছে কারণ হলো ষোড়শ সংশোধনীর পর যখন আমাদের উচ্চ আদালত বলেছিলেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরে এসছে, সেটা নিয়ে কেউ কেউ জেনারেল ক্লজেস অ্যাক্ট দেখিয়ে বলার চেষ্টা করেছেন যে না, এটা আবার নতুন করে যুক্ত করতে হবে। আরেকটা কথা একটু যোগ করে রাখা ভালো, এটা ফিরে এসে থাকলেও কেউ কেউ এখন বলবেন ত্রয়োদশ সংশোধনীতে যেটা ছিল সর্বশেষ প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। সো কেউ কেউ বলার চেষ্টা করবেন, এই কুতর্কটা আগে আমরা শেষ করে দিয়ে রাখি, সেটা হচ্ছে তাহলে কি ওবায়দুল হাসান যিনি ছাত্রলীগের কাছ থেকে ফুল টুল নিয়েছেন চলে আসবে, উত্তর হচ্ছে না, নো ওয়ে। কারণ এই যে সরকারটা আছে, এই সরকারটা আর্টিকেল 106 দিয়ে রেফারেন্স নেওয়া হয়েছে, এটা একটা বৈধ সরকার, সুতরাং এই সরকারটাই আগামী নির্বাচনে থাকবেন।
এবং পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে মনে করি ত্রয়োদশ সংশোধনের যে প্রাথমিক রায় ছিল ওখানে একটা ভালো কথা ছিল। জি। প্রাথমিক রায়ের ভালো কথাটা হচ্ছে দুটো টার্ম ত্রয়োদশ সংশোধনের অধীনে করা যাবে এবং আচ্ছা। তারা সাজেস্ট করেছিলেন বিচার বিভাগকে এটা থেকে দূরে রাখার জন্য। সেটাই। আমরা ভবিষ্যতে যে তত্ত্বাবধায়ক সরকার করব একটা ফর্মুলা আমাদের বের করতে হবে, আমি সাজেস্ট করব বিচার বিভাগকে এটা থেকে দূরে রাখা। আচ্ছা জাহিদ ভাই, একটা প্রসঙ্গ আমি একটু তুলতে চাই যে আমরা সাম্প্রতিককালে বিভিন্ন সংস্কার আলোচনায় আমি আপনাকে কথা বলতে দেখেছি, আমরাও ছিলাম সেখানে কয়েক জায়গায়। এই যে কিছু ক্ল্যারিটির কথা, আজকে যেমন রায়টি ঘোষণার পরে অনেকে গণমাধ্যমে ডিজিটাল মিডিয়াতে কথা বলছেন যে হ্যাঁ না ভোট হবে কিনা, ওবায়দুল হাসান ফিরে আসবে কিনা, এগুলো নিয়ে কি একটা ন্যাশনাল ডায়ালগ হতে পারে এখনই, যে মানুষের কথাগুলোকে কালেকটিভলি কি চিন্তা করছে? প্রাথমিকভাবে যেটা দরকার আমার মনে হয় ক্লারিফিকেশন। আপাতত কিন্তু আমরা দেখছি যে এটা নিয়ে যথেষ্ট, এই যে আমরা এখন কথা বলে হয়তো এই চেষ্টাটাই করছি, কিন্তু এটা সরকারের দিক থেকে বা অ্যাটর্নি জেনারেলের দিক থেকে এইগুলোর আরো খুব স্পষ্ট করা, সহজবোধ্য ভাষায় মানুষের কাছে পৌঁছে দেয়া। কারণ এইটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে, কিছু মানুষ সুযোগ নেওয়ার চেষ্টা করে। ধরুন ভারত বাদ দিন, বাংলাদেশের মাটিতে কেউ কেউ এবং কিছু পরিচিত পাবলিক ইন্টেলেকচুয়াল বলেন নাই শেখ হাসিনা এখনো প্রাইম মিনিস্টার। আপনারা কি ওনার পদত্যাগপত্র দেখেছেন? বাংলাদেশে বলতে শুনেছি। ফলে যেটা হলো, কেউ বুঝে বা কারো কোনো উদ্দেশ্য আছে করে ইভেন এটা এখন ইন্ডিয়া চলে গেছে, ইন্ডিয়াতে এই কথা বলা হচ্ছে। শেখ হাসিনা এখন পোস্টারে প্রধানমন্ত্রী লিখছেন উনি জনসভায় ভাষণ দেবেন। তো যেটা আমাদের দেশের মানুষ দিয়ে প্রথম শুরু হয়েছিল। তো এই জায়গাগুলো ক্লিয়ার করে রাখা দরকার। এবং আমি দেখেছি এই আলাপগুলোতে কেউ কেউ কানেক্টেড হচ্ছেন, যেমন আর পদত্যাগপত্র থাকুক না থাকুক, পালিয়ে যাওয়া একটা মানুষ এবং পরবর্তীতে আমাদের এই কনস্টিটিউশনের প্রভিশনের মধ্যে কিভাবে আমরা একটা বৈধ সরকার পেয়েছি এটার পর এই প্রশ্ন আসে না। সো এই যোগাযোগগুলো যত বেশি হয় সেটা ভালো হবে। এই জায়গাতে কাউন্সিলর আপনার কাছে একটু ফিরে আসি, বিশেষ করে আপনি নিজে লক্ষ্য করেছেন যে সাধারণ মানুষজন ইন্টারপ্রিটেশন দুটো, যে তারা এইসব বিষয়গুলো নিয়ে আগে কথা বলতো না, এখন বেশি জানতে চায়, ভাবছে। এটি অনেকে মনে করছেন যে তারা নেশন বিল্ডিংয়ে নিজেদেরকে সম্পৃক্ত করতে চায়। আপনারা কিভাবে দেখেন? সেটা তো অবশ্যই। তার উপর যেটা যোগ করতে হয়, আমরা কিন্তু প্রশ্ন করতে শিখে গেছি। শুধু আপনি উপস্থাপনা করেন, আপনি শুধু প্রশ্ন করে না আমাদেরকে জর্জরিত করেন, ওই রকম না। সেটাই। রাস্তাঘাটেও কিন্তু যে কেউ যে কাউকে প্রচুর প্রশ্ন করে এবং অধিকাংশ প্রশ্নের জবাবে থাকে নিষ্পত্তিহীন। যে তত্ত্বাবধায়ক আসবে, তাহলে কি ডক্টর ইউনূস সরকারে কি তত্ত্বাবধায়ক থাকবে? উনি থাকবেন না থাকলে কি অন্য কিভাবে জাতীয় সরকার হবে কিনা? জাতীয় সরকার হবে কিনা, হলে সেটা নির্বাচনের আগে হবে নাকি পরে হবে। অর্থাৎ প্রশ্নের কিন্তু শেষ নেই। সেটাই। কিন্তু এখানে বিষয়টা ছিল বোঝাপড়ার, একদম বোঝাপড়ার বিষয় ছিল, আইন আদালতি বিষয় ছিল না। এই তত্ত্বাবধায়ক সরকার সেটা কোনো আদালতের মাধ্যমে আসেনি, সেটা রাজপথের আন্দোলনের মাধ্যমে, আরো যদি বেশি করে বলি রক্তের বিনিময়ে এসেছে, অনেক প্রাণ ঝরেছে। আবার এই তত্ত্বাবধায়ক সরকারকে বিদায় করা হয়েছে কিন্তু আদালতের মাধ্যমে, এসেছে আন্দোলনের মাধ্যমে, সংসদের মাধ্যমে, বিদায় করা হয়েছে আদালতের মাধ্যমে। একটা প্রবণতা গত বছর কয়েক আমাদের এখানে খুব বেশি, যে যেই কোনো বিষয় আদালতের দিকে ঠেলে নেয়া। আগামী শনিবার প্রাইমারি স্কুল খোলা থাকবে কিনা ওটা নিয়েও আমরা কিন্তু রুল চেয়েছি আদালতের কাছে। ওই রাস্তা দিয়ে অতি গরমে স্কুলে ছেলেমেয়েরা যাবে কিনা তাও করা হয়েছে। আবার দুঃখজনকভাবে আদালতের দিক থেকেও বলা হয়নি যে এসব বিষয় আমাদের কাছে না আনার জন্য। দুই দিকেই কিন্তু আমরা এক ধরনের এটা তামাশার মতো দেখেছি। এখন যেহেতু আমরা একটা বোঝাপড়ার মধ্যে আছি, কিন্তু এখন যে সরকারটা, কেউ কেউ আমরা অনির্বাচিত বলতে গিয়ে অসাংবিধানিক বলে ফেলি, অর্থাৎ বলতে বলতে বেশি বলার যেটা একটা জের হয়। কিন্তু এই যে জাহিদ ভাই যেটা ক্ল্যারিটি দিলেন, বা আরো শুনেছি আমি, এটা যে আর্টিকেল 106 দিয়ে যে ইন্টারপ্রিটেশনটা, এটি সাধারণ মানুষের কাছে কি আরো সহজবোধ্য করা যায়? কি অবশ্যই করা যায়। মানে গণমাধ্যম কি করতে পারে? গণমাধ্যম যথেষ্ট করছে, গণমাধ্যম সাবলীল ভাষায় বিষয়টা বোঝানোর চেষ্টা করছে। ওকে। গণমাধ্যম তার দায়িত্ব যথারীতি গত আন্দোলনের সময়ও পালন করেছে, ব্যত্যয় ঘটেছে, সেটার পরিণামও ভোগ করেছে, সেটা গোপন রাখার বিষয় না। এখন আরো দায়িত্ব পড়েছে সাবলীলভাবে মানুষকে বোঝানো। আবার জেনারেশন গ্যাপ কিন্তু হয়ে গেছে, আমাদেরকে মাঝে মধ্যে কিন্তু ছোটরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা যে বরং কম বুঝি, সেটা প্রমাণ সহ দেখিয়ে দিয়েছে। এটি তো কিছু দায়ভার আমাদের, আমরা ওদের ন্যারেটিভগুলো ঠিকমতো তুলে ধরিনি বলি ওরা আমাদেরকে অ্যাড্রেস করতে পারেনি, সেটাই বোঝারও চেষ্টা করি। একটা সময় আন্দোলনের সময় একটু কথা এসে যায় এখানে, ৭১ যখন আন্দোলন হয় তখন মুক্তিযোদ্ধাদেরকে, ক্ষমতাসীনদেরকে বলা হতো এরা দুষ্কৃতিকারী, উর্দুতে বলা হতো শুয়োর কা বাচ্চা, একদম নিয়মিত বলা হতো সেটা শীর্ষ জায়গা থেকে। এরপরে আপনি দেখেন যখন আমাদের ৯০ও যদি ধরেন বা এর আগে যদি ৭৩-৭৪ ধরেন,
যারা ওই আমলের সরকারের প্রতিবাদ করেছে তাদের নাম ছিল বিশৃঙ্খলাকারী। 90 সালে ছিল টোকাই বলা হতো এদেরকে, তাচ্ছিল্য করে, যে টোকাইদের কথা শুনবো। এবার জুলাই আগস্টে এসে দেখেন এদেরকে নামাতে নামাতে শেষ পর্যন্ত এদের নাম এসেছে রাজাকারের নাতিপুতি। এগুলো কিন্তু গালি, কোনো সম্বোধন না। এক পর্যায়ে তাদেরকে বলা হলো নেশাগ্রস্ত। এদেরকে চিকিৎসা করার জন্য হারুন সাহেব নিয়েও গেলেন, কয়েকজনকে তুলে নিয়ে গেলেন, যে এদেরকে চিকিৎসা দেওয়া দরকার, এরা এডিক্টেড, অন্যদেরকেও এডিক্টেড করে। এটাই হচ্ছে যুগে যুগে হয়ে আসছে। তো আমরা তো এই জিনিসটা অ্যাড্রেস করতে এবার ভুল করেছি। সেটাই। তো এরকম অবস্থায় আস্তে আস্তে কিন্তু এখন যে প্রেক্ষাপটে দাঁড়িয়েছি আমরা, এখন যে জাতীয় ঐক্যের কথা বলি, সেটার কিন্তু একটা সোপান কিন্তু এবারে আমাদের ছোটরাই তৈরি করে দিয়েছে। আমরা যদি এবার আগস্ট বিপ্লব ধরি, বিপ্লব না বলে যদি অভ্যুত্থানও বলি, সময় যত যাচ্ছে আমাদের মধ্যে তর্ক বাড়ছে, প্রশ্ন বাড়ছে, যেটা কি অভ্যুত্থান হয়তো আমরা বুঝাইতে পারি না। বলা যায় তাহলে এটা কি বিপ্লব, বুঝাইতে পারি না, তাহলে বিপ্লবী সরকার কোথায়? অর্থাৎ প্রশ্নের কিন্তু শেষ হচ্ছে না। কিন্তু কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে আজকের এই ক্ল্যারিটি বা যতটুকু কিছু আসতে শুরু করেছে, আমরা এটি কবে নাগাদ মানুষের কাছে ক্লিয়ার হবে? এখন সাথে চলমান আছে অন্য সংস্কার। আগে ক্লিয়ার হচ্ছে যে রাজনৈতিক সরকারের অধীনে আর নির্বাচন হচ্ছে না। এটা হচ্ছে সোজা বাংলা তরজমা, এতটুকুই। অনেক কিছু বুঝালে সে বুঝে নিতে পারবে না। হ্যাঁ। আর জেনারেশনাল গ্যাপ যেটা হয়ে গেছে, আমি তো বললামই, কমিউনিকেশন গ্যাপও হয়েছে। কমিউনিকেশন গ্যাপ হলে যেটা হয়, স্কুলে যাতায়াত নাই ছাত্রের, টিচারও ঠিকভাবে আসেন না। হঠাৎ করে একদিন শিক্ষক চলে আসলেন, এসে বললেন তুমি কি পড়ো? সে বলবে আমি এই বই পড়ি। সে বলে যে আমি হাফ প্যান্ট পড়ি। সেটাই, বলে যে কি পড়ো এটা জানতে চাই না, কিসে পড়ো? সেটা আমরা কোমর বরাবর পড়ি। তার সাথে কমিউনিকেশন নাই তো আপনার পড়াশোনা দেখা। আমি একটা বিরতিতে যাব কারণ ভাই, থ্যাংক ইউ। তার আগে জাহিদ ভাই একটু প্রসঙ্গ, সেটি হচ্ছে যে আমরা অন্য আলোচনায় অন্য সময় কথা বলেছি যে চলমান যেই কমিশনগুলো, যেগুলির একটির সাথে আপনিও জড়িত, এখন আজকে যেই রায়টি এলো, এটির কোনো প্রভাব সেই কমিশনের কাজে পড়বে কি? একেবারেই না। যেমন ধরুন, এটা সংবিধান পরিবর্তনের ব্যাপার, কিন্তু আমরা এটুকু আজকে বলে দিতে পারি, কমিশনের এইটুকু ফাঁস করে দেয় কোনো সমস্যা নেই। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যখন প্রাথমিকভাবে বসেছি, খুব অল্প সময়ের মধ্যে আমাদের আমরা আইনের পরিবর্তন, ব্যবস্থাপনার পরিবর্তন, সংস্কৃতির পরিবর্তন সব করতে চাই, এবং আমরা ডিসাইড করেছি নির্বাচনকে সুষ্ঠু করতে হলে সংবিধানেরও কিছু পরিবর্তন ম্যান্ডেটরি। তখন তো এই রায়টা আমাদের সামনে ছিল না। সুতরাং আমাদের খুব জরুরি একটা সাজেশন ছিল, আমরা এটা নিয়ে সংবিধান সংস্কার কমিশনের সাথেও বৈঠক করেছি। শুধু এই জায়গায় না, সংবিধান নিয়ে আমাদের আরও কিছু অপিনিয়ন আছে, সেগুলো আমরা তাদেরকে রিপোর্ট দিয়েছি। কিন্তু এর মধ্যে খুবই জরুরি 1 নম্বর পয়েন্ট হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার লাগবে। আপনার যদি তত্ত্বাবধায়ক সরকার না থাকে, আপনি আর যাবতীয় সব কিছু আমরা আলোচনা এটা আমরা নির্ধারণ করেছি। যদি কথায় রায় না আসতো, এই মামলাটা যদি না হতো, আমরা বলতাম যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সংযুক্ত করা ছাড়া আমাদের নির্বাচন, জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না। সো এই প্রভাব তো পড়েছে, এবং সংবিধান সংস্কার কমিশনও একেবারে গোড়াতেই এই সিদ্ধান্ত তাদের জায়গা থেকে নিয়েছে। কারণ যেমন একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমি এটা প্রায় বলছি, যেমন ধরুন এই নির্বাচন তো এই সরকারের অধীনে হবে, পরের নির্বাচন আমরা ধরে নিলাম কাগজে কলমে বিএনপি পাওয়ারে আসলো, পরের নির্বাচনটা হচ্ছে ধরে নিলাম টেকনিক্যালি আওয়ামী লীগও পার্টিসিপেট করছে, তো আওয়ামী লীগ কি বিএনপির আন্ডারে ইলেকশন করতে চাইবে না তত্ত্বাবধায়কের অধীনে? কোনো ধরনের সুযোগ সম্ভাবনা নেই। সুতরাং সেই তত্ত্বাবধায়ক হিসেবে যে তত্ত্বাবধায়ক বাতিল করেছে, সুতরাং বাংলাদেশে একটা আনবিলিভেবল কনসেনসাস এই মুহূর্তে বিরাজ করছে যে তত্ত্বাবধায়ক লাগবে। বিএনপি তো চাইছে, বিএনপি ইভেন ক্ষমতায় আসলে এটা করবে, তারা কিন্তু তাদের এই ধারাতে ক্রমাগত এটা বলে, একদম এই কথাটি আমি আসতে চাইছিলাম যে বিএনপির, যদিও বিএনপির কেউ নেই, তারপর যেহেতু তার 31 দফাটি পাবলিক, এখন সেখানেও তারা এক্সপ্লিসিট করে এটা বলছে, প্লাস ক্ষমতায় তারা এলেও জাতীয় সরকারের কথাও বলছে। এই চেঞ্জেসগুলোকে আপনি কিভাবে দেখেন? অন্য দলগুলোকে সেগুলো রিসিভ করছে বা করবে? আমার কাছে মনে হয় একটা কথা মনে রাখতে হবে, ইনফ্যাক্ট বিএনপির 31 দফা 24-এর এই অভ্যুত্থানের আগেই হয়েছে, তার মানে আমরা অভ্যুত্থানের আগে তার এক ধরনের পরিবর্তনের কথা বলছি, আর 24 যে বার্তা দিল সেটা পরিবর্তন আরো বাড়াতে হবে। এটা হলো আমরা পার্টিগুলোর ভিতরে ইনার ডেমোক্রেসি নিয়ে আরো কথা বলবো, এবং কামাল ভাই বলবেন। দর্শক যারা এই অনুষ্ঠানে আছেন, আশা করছি বাকি অংশেও আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে আজকের আপনার মতো অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন আলোচক স্টুডিওতে আছেন, ডক্টর জাহিদুর রহমান এবং মোস্তফা কামাল। আমরা কামাল ভাই আপনার কাছে একটু ফিরে আসি, যে আলোচনায় ছিলাম যে রায় ঘোষণা করবার আগেই কমিশনগুলোর কাজ শুরু করেছিল, এখন ঘোষণার পরেও কাজ চলমান আছে, যেটির কিছুটা প্রভাব
জাহিদ ভাই বলার চেষ্টা করেছেন, হয়তো উনি আবার বলবেন, আপনারও কিছু মতামত এই প্রসঙ্গে নিয়ে আসি। জি, আমরা যে সংস্কার সংস্কার শব্দটা উচ্চারণ করছি, যেহেতু এই সরকারের বিজ্ঞাপনে কাজকর্ম কম, রাজনৈতিক সরকারগুলোর সচরাচর যা থাকে, তারা 1 লাইন কাজ করলে 3 লাইন প্রচার করে সন্ধ্যায়, 3 বারের জায়গায় 7 বার আবার অনুরোধ করে। এই সরকার বিজ্ঞাপনের দিকে খুব একটা নেই, এটা একটা দিক, যে কারণে তাদের সংস্কার কাজগুলো ওইভাবে মানুষের সামনে আসছে না। সম্ভবত তারা কথা কম কাজ বেশি এই তরিকায় আছেন। জাহিদ বেরা যে অংশটুকু দেখছেন নির্বাচন বিষয়ক, প্রচুর কাজ হচ্ছে তাদের, তারা খুব একটা প্রচারও করছেন না, আবার খুব গোপনও করছেন না, এর মধ্যে কম্পারেটিভলি অ্যাক্টিভ অনেকটা এই গ্রুপটা কাজ করছেন প্রচুর। এর মধ্যে যেটা আমরা দেখেছি এর আগে শ্বেতপত্র, বিশেষ করে অর্থনৈতিক বিষয়টা, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের, যেটা বিশাল কাজ, যা তা কাজ নয়, কিন্তু এই 3-3.5 মাসে এই কাজটা করা বিশাল কাজ। এরপর গুম খুন বিষয়ক কমিশন তারা যে রিপোর্ট দিয়েছে, আমার ভাষা পড়া হয়েছে এবং অবাক হতে হয়, এখানে কিন্তু খুব একটা চেতনা কাজ করেছে, একটা স্পিরিট কাজ করেছে। তারা কেউ কিন্তু বিচার করবেন না, ওনারাও নির্বাচন করবেন না, ওনারা পথ দেখাচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, সাথে কিছু তথ্য যোগ করছেন। একইভাবে গুম খুন বিষয়ক যে তথ্য সাবুত তারা এনেছেন, কয়েক পৃষ্ঠা পড়েছি আমি, একা একা অবচেতনে কান্না আসার মতো ভয়াবহ চিত্র। এখন র্যাবের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে, 1676টা অভিযোগ তারা পেয়েছেন, এর মধ্য থেকে সিরিয়ালি কোনো বাছাই করা না, 758টা তারা এর মধ্যে কেস স্টাডি করেছেন। ভয়ানক অবস্থা এক একটার। গুম করে নিয়ে যাওয়া হয়েছে, কিছুদিন রেখে ট্রেনের নিচে ফেলে দেওয়া হয়েছে, কিছুদিন রেখে ট্রাকের নিচে ফেলে দেওয়া হয়েছে, নদীতে ফেলে দেওয়া হয়েছে, অ্যাক্সিডেন্ট হিসেবে দেখানো, পেট কেটে নদীতে ফেলে দেওয়া হয়েছে, বিভৎস। এগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট নয়, একদম ঠান্ডা মাথায় পরিকল্পিত। উদ্দেশ্য ছিল দুটাই পরিষ্কার। একটা হচ্ছে যেটা ভয়ের মধ্যে রাখা সবাইকে। তো এখন যে আমরা ভয়মুক্তভাবে কথা বলছি, ওনারা ভয়মুক্তভাবে কাজ করছেন, পরামর্শ দিচ্ছেন, এগুলো কিন্তু এক অর্থে সংস্কার। তারা যে ব্যাপক গতিতে কাজ করছেন, প্রতিদিন কাজ করছেন, সংস্কার বলতে তো এই পরিবেশের যে পরিবর্তন, এটিও একটা সংস্কার নিশ্চয়ই। আপনি আমাকে একটা কথার মধ্যে আরেকটা প্রশ্ন করে ফেলছেন, আপনি ভাবেন তো এর আগেও তো আপনি এই কাজে করেছেন, এইভাবে কয়টা প্রশ্ন করতে পেরেছেন, অথবা আমি কয়টা কথা বলতে পেরেছি। এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট সংস্কার, যদি আমরা বিবেচনায় নেই। সেই সাথে বিবেচনায় নেওয়ার বিষয় আছে যে সরকারটি আছে, এটি ঘটনাচক্রে হোক অথবা যে কোনো কারণেই হোক বিপ্লবী সরকার নয়। বিপ্লবী সরকার হলে হয়তো আমরা এই চিত্রের মধ্যে আজকে থাকতাম না, ভিন্ন কিছু কথা বলতাম। এরা বোঝাপড়ার সরকার, অন্তর্বর্তী সরকার বোঝাপড়া আলোচনা করে, নানানজন বায়না ধরে, তাদের সাথেও কথা বলে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনার কাছেও মানুষ যখন কথা বলে, যে প্রত্যেকেরই একটা ধারণা যে এই সরকারের ডিউরেশন কতটুকু হবে, জাতীয় সরকার হতে যাচ্ছে কিনা, যে কথাটা আমি একটু আগে তুলেছিলাম। তো এগুলো রেসপন্সটা কোত্থেকে পাওয়া যাবে? আসলে রেসপন্সগুলো তো দিচ্ছে সরকার, কিন্তু বুঝে নেওয়ার কিছু বিষয় আছে, বলার কিছু বিষয় আছে, শোনার বিষয় আছে। আমি শুনলাম কোনটা, বুঝলাম কোনটা, আবার ডেলিভারি দিয়ে বললাম কোনটা, এই বিষয়ে কিছু গোলমাল আছে। এটা স্পষ্ট, এটা লুকানোর বিষয় নয়। তারা কেউ ইউনিভার্সিটিতে খুব ভালো পড়ান, অর্থনীতি পড়ান, সরকারে যখন অর্থনীতির দায়িত্ব পালন করেন তখন তারা দেখা যায় পারফরম্যান্সটা ওই মাত্রায় হয় না। দুটো ভিন্ন জিনিস। বুকিশ নলেজটা ওই ক্ষেত্রে ডাইরেক্ট হেল্প করে হচ্ছে না, এটা ভিন্ন জিনিস। এই সরকারের 3-4 জন শিক্ষক আছেন, ভালো শিক্ষক তারা প্রত্যেকেই, কিন্তু দেখা গেছে শিক্ষা সেক্টরে তারা কিন্তু নিজেরা এখনো কোনো হাত দেননি। আবার আন্দোলনটার নাম ছিল শিক্ষার্থী আন্দোলন, শিক্ষা, শিক্ষার্থী, শিক্ষক, এই শব্দগুলো ব্যাপক ছিল। শিক্ষা ক্ষেত্রটিকে সংস্কারের বাইরে রাখার কারণ কি? অ্যাটেনশন দিচ্ছেন না কেউ, ওইভাবে অ্যাটেনশন দিচ্ছেন না। তার চেয়ে তো অথবা এটি রাজনৈতিক দল এসে করবে এরকম একটা অপেক্ষা হয়তো বা আছে, কিন্তু এটা কাঙ্ক্ষিত ছিল না। যেহেতু বারবার শিক্ষা, শিক্ষার্থী, শিক্ষক এই কথাগুলো ছিল, এখন মূল দাবি হয়ে গেছে নির্বাচনটা কবে। এবং সাধারণ মানুষও আপনি দেখেন গত কয়েকদিন কিন্তু কয়েকটা শব্দ উচ্চারণ হয়েছে যে যথাশীঘ্র হলে ভালো হয়, কেউ বলছে যথোপযুক্ত সময়ে, কেউ বলছে যৌক্তিক সময়ে। 2026 শুরুতে রাজনৈতিক দলগুলো বলছে এসব অর্থ বুঝি না, তারিখটা কোন, তারিখটা কবে, এসব ডিকশনারি খুঁজে তারা এগুলো বের করবে না। কোনটা কার জন্য যৌক্তিক কে জানে। এক এক দলের জন্য এক একটা যৌক্তিক হতে পারে, এক এক মহলের জন্য এক একটা যৌক্তিক হতে পারে। তো এই মধ্য দিয়ে কিন্তু একটা টাইম ফ্রেম চলে এসেছে। তো এটাকে বলা যায় যে রোড ম্যাপের একটা, রোডও আছে এখানে, ম্যাপও আছে। এই রোড ম্যাপ প্রশ্নে একটু ফিরে আসছি। কারণ ভাই ধন্যবাদ। বিশেষ করে
যেহেতু এই আলোচনাটি আমরা অনেকবার করেছি, পথনকশা রোড ম্যাপ নিয়ে যেই আলোচনা ছিল কিছুটা স্তীমিত, এখন একটু কম কথা বলে এগুলি। শুরুর দিকে অনেক রোড ম্যাপ নিয়ে আলোচনা ছিল। আসছে একটা জিনিস একটু যোগ করতে চাই, Please, কামাল ভাই গুমের কথা বলছিলেন, মানে আমার কাছে আমি সুযোগ পেলেই এটা নিয়ে কথা বলি, কারণ শেখ হাসিনার সময় যত অপরাধ হয়েছে সবচেয়ে বড় অপরাধ কিন্তু আমি গুম মনে করি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না। এই যে যেসব পরিবারের সদস্যদেরকে ট্রাকের নিচে ফেলে হত্যা করা হয়েছে, ওরাও না সৌভাগ্যবান, আমি শব্দটা জেনে শুনে বলছি। ট্রেনের নিচে ফেলে হত্যা করা হয়েছে, মানে আপনি জানতে পারলেন আপনার এই মানুষটা মারা গেছে, লাশটা পেয়েছেন। নট অনলি দ্যাট, আমি এই গুমের যে স্বজনদের সংগঠন মায়ের ডাক, তাদের আমি অনেকগুলো প্রোগ্রামে গেছি, এবং আমি সবসময় একটা চ্যালেঞ্জ করি সবাইকে যে আপনি কত শক্ত মনের মানুষ, একটা পরীক্ষা হতে পারে ইফ ইউ আর ইন দ্যাট প্রোগ্রাম। আমি চ্যালেঞ্জ করছি যে কাউকে যে আপনি কান্না থামিয়ে রাখতে পারবেন না। এই যে মারা গেল কেন বলছি, ধরুন একজন মা 7 বছর ধরে প্রতিটা কলিং বেলের সময় লাফ দিয়ে ওঠেন, মারা গেলে কিন্তু মা তার পুত্রের শোক ভুলে উনি মোটামুটি স্বাভাবিক জীবনে আসতেন। উনি এক গল্প বলছেন, 7 বছর পার না হলে আপনার অ্যাকাউন্টের নমিনি আপনার অ্যাকাউন্ট অপারেট করার সুযোগ পাবেন না। আচ্ছা আচ্ছা। তো একজন স্ত্রীকে আমি বলতে শুনেছি একটা প্রোগ্রামে, উনি 3 বছর পর উনি এখন 7 বছর গুনছেন। উনি মানে এখন তো ওনার হাজব্যান্ড গুম হয়েছে, তার চাইতে ওনার বড় টেনশন হচ্ছে আমি চলতে পারছি না, আমি খেতে পারছি না। এবং 7 বছর পরে আমি জানলাম 7 বছর পরও লিগ্যাল প্রসেস শেষ হতে হতে আরো বহুদিন লেগে যায়। সো এক অবর্ণনীয় অকল্পনীয় অসভ্যতা, বর্বরতা, এই বর্বরতা অসভ্যতা আমাদের দেশে হয়েছে। এবার আমি আপনার প্রসঙ্গটাই আসি। আপনি কি জানেন? প্লিজ। না, আমরা বলছিলাম যে এই যে প্রসঙ্গটি যেটা কাউন ভাই বলেছেন সেটির এক ধরনের রিফ্লেকশন, যে আলটিমেটলি মানুষ যে কথাগুলি বলছে যে কবে নাগাদ ইলেকশন হবে বা জাতিসংঘের হবে কিনা, এগুলি যে প্রেস ব্রিফিং যেটা দেওয়া হয় সেটি মোটামুটি অনেকটা ভদ্র বা মানুষের ব্রিফিং, কিন্তু সাধারণ জনগণ কি বুঝতে পারে সেগুলো থেকে? তারও আগে বলি, আমি সাধারণ জনগণের কাছে এই সরকার যে ম্যান্ডেট আছে বা এইখানে আমরা জনগণের নামে কথাটা বলি খুব, যে জনগণ সংস্কার চায়, সবাই তাই বলে। মানে একসময় রাজনৈতিক দলগুলো বলতো আমরা এখন রাজনৈতিক দল না, আমরা এখন এই যে মুভমেন্টে যেসব স্টুডেন্ট সামনে আছে তারা দল করবেন, অলরেডি ঘোষণা দিয়েছেন, তারও আগে থেকে জনগণ কথাটা বলা হচ্ছে। মানে এই যে ধরুন সংস্কার ব্যাপারটা, কোথায় কোথায় কি করতে চাইছি, কতটুকু করতে চাইছি, এটাও কি আমরা যথেষ্ট সাধারণ মানুষের কাছে পৌঁছে নিয়ে যেতে পেরেছি? পারিনি। এবং আমাদের অনেক কিছু শুনতে খুবই কাঠখোট্টা মনে হতে পারে। ধরুন বিচার বিভাগ পৃথক করতে হবে, আলাদা করতে হবে। এখন বিচার বিভাগ আলাদা হলে কি সুবিধা, বা আমাদের বিচার বিভাগ এখনো কেন আলাদা না, এটা লেখাপড়া করা মানুষও যারা এটা ইন্টারপ্রেট করতে পারে না, জানে না। যদি জানতাম তাহলে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা যে মোবাইল কোর্ট করে বেড়ায়, এটার বিরুদ্ধে কলাম লিখে আমি গালি খেয়েছি, তো কেন গালি খেলাম? মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে মোবাইল কোর্ট, কোনো কোর্ট পরিচালনা করতে পারেন না, এটা যে ফান্ডামেন্টাল একটা প্রবলেম, এটা তো আমাদের পত্রিকা পড়ে কমেন্ট করে ঝগড়া করে কারা? পড়াশোনা জানা মানুষ। আমি একেবারে খেটে খাওয়া মানুষের কথা বলছি না। তো আমরা জানি না তো আসলে যে বিচার বিভাগ পৃথক না মানে কি, এটা পৃথক হওয়া কেন জরুরি, এবং এই টার্মগুলোকে সহজবোধ্য করা, এবং কোন কোন জায়গায় আমি আসলে পরিবর্তনগুলো করতে চাই, কেন চাই, কতটা চাই। মানে আমি সংবিধান নিয়ে ইভেন বলছি, আমি একেবারে খেটে খাওয়া মানুষের কথা বাদ দেই, সংবিধান লিখবো না, নতুন করে পরিবর্তন করবো, এই ঝগড়াই করলাম আমরা মাসের পর মাস। কিন্তু কোন কোন জায়গায় আমার পরিবর্তন দরকার আপনি দেখবেন এই আলাপ খুব বেশি নাই। কারণ আমি এটা জেনে বলছি, সংবিধান নিয়ে প্রচুর সেমিনার হয়েছে এই সময় 5 অগাস্টের পর, আমি অনেকগুলোতে আলোচক হিসাবে ছিলাম, সো আমি সামনাসামনি দেখেছি। সো এই কমিউনিকেশনগুলো দরকার। এবং কামাল ভাই যেটা বলছেন রাইট, যে একটা পলিটিক্যাল পার্টি সে প্রচুর ক্যাম্পেইন করে, কি করেছে, কিন্তু আমি মনে করি এই সরকারেরও ক্যাম্পেইন করা দরকার আছে। কারণ উনি তো একটা তত্ত্বাবধায়ক সরকার শুধু নির্বাচন করে চলে যাবেন, উনি তো কিছু সংস্কারও করতে চান। সুতরাং উনি যদি মানুষকে এটা বোঝাতে পারেন, এটাতে কনভিন্স করতে পারেন, সেই ক্ষেত্রে তার এই সংস্কারটা করার ম্যান্ডেট আরো বাড়ে। ইভেন এটিও কি যৌক্তিকতা কিনা, যখন এই যে গুমের ভয়াবহতা নিয়ে কথা হচ্ছে, সেটি যদি পাবলিকলি না প্রকাশ করা হয়, তাহলে যারা এগুলো করেছিল তারাই নিজেদেরকে প্রধানমন্ত্রী এখনো দাবি করছে। তো হ্যাঁ, দাবি করছে। তো আপনি যদি প্রচার না করেন যে কি অপরাধ হয়েছিল সেই সময়কালে, এখনই বলা হচ্ছে ভিড়ের মধ্যে কে নাকে গুলি করে মানুষ মেরেছে, উনি তো নাকি মারতে বলেন নাই বলে শেষ পর্যন্ত পালিয়েছেন বলেন না, যাই হোক উনি চলে গেছেন। এই কারণে এখন এই কথাগুলো বলা শুরু হয়েছে। তা আমি মনে করি যে সরকারের দিক থেকে খুবই
সিরিয়াসলি কমিউনিকেশনগুলো করা দরকার এবং প্রচুর কমিউনিকেশন গ্যাপ আছে এবং সাফল্যগুলো একটু মানুষের সামনে দরকার। এই প্রচার বা সাফল্যের কথাতে, কারণ আপনি তো গণমাধ্যমের সিজন জার্নালিস্ট, অনেক দিন থেকে আমরা একসাথে কাজ করি। এই যে আপনি কিছুক্ষণ আগে একটু বলার চেষ্টা করেছেন, জুলাই আগস্টের সময়কালে ন্যারেটিভগুলো সব গণমাধ্যম তুলে ধরেনি, কিছু কিছু ধরেনি বলে তাদেরকে অনেকে বয়কটও করেছে, আবার কেউ কেউ খুব ওয়েলকামড হয়েছে। এখন এসে এই যে যখন আপনি বলছেন যে গুমের ভয়াবহতা বা ধরা যাক এই বিভিন্ন টার্মগুলির ক্ল্যারিফাই করা, এগুলোতে গণমাধ্যম আসলে কি করতে পারে সিম্পলিসিটির ক্ষেত্রে? অনেক কিছু পারে। কি পারে একটু বলেন যদি। প্রথমত সাবলীলভাবে সেটা জানান দেয়া, সাবলীলভাবে সবার জন্য বোধগম্য করে, কোনো কঠিন শব্দ ব্যবহার না করা, কঠিন বাক্য ব্যবহার না করা, নিউজের মধ্যেও সেগুলো সহজ করে বলা আছে, আনা যায়। ওই ক্ষেত্রে সরকারের দিক থেকেও কিন্তু তথ্য দিয়ে সহযোগিতার বিষয় আছে, এগুলো মন গড়া বিষয় না কিন্তু। তো সরকারের যে কয়েকটা মিনিস্ট্রি আছে প্রত্যেকটাতে একাধিক পিআরও সাহেব আছেন, ওনাদের কাজটা কি গত কয়েক মাস এটা কিন্তু স্পষ্ট না। প্রত্যেকটা জেলায় একজন পিআরও সাহেব আছেন, ওনাকে জেলা তথ্য কর্মকর্তা আছে, ওনারা কি করেন এগুলো সরকারকেই কিন্তু দেখতে হবে। আমরা বড় জোর স্মরণ করিয়ে দিতে পারি যেটা আমি এখন করলাম একটু, সেটাই তাদেরও কিন্তু কাজ আছে। তো এই সরকারের যেহেতু আদতে বা স্বভাবে প্রচারের অভ্যাসটা নেই। না, আমি যদি একটু ক্ল্যারিফাই করি যে আজকেই যেই খবরটি এলো, কালকে নিউজ পেপার যদি আপনি দেখেন যে তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে বাধা নেই, তো এটির আসলে ভিতরে ইনার মিনিংগুলি কি? এই যে আপনি নিউজ পেপারও তো খুব সহজ, খুব বদ্ধ ভাষায় কিছু জার্গন ব্যবহার, আপনি যত সুন্দর করে সাবলীলভাবে বলে ফেলেছেন, এটাই সার কথা। অর্থাৎ এই নিয়ে চিন্তার আর কিছু নেই, মানুষকে এটা বোঝানো যে এই নিয়ে চিন্তা করার আর কিছু নেই, তুমি তোমার পছন্দের মতো ভোট দিতে পারবে, এই বার্তাটা দেয়া। তো একটা সময় পর্যন্ত কিন্তু একটা আকাঙ্ক্ষিত স্লোগান ছিল যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। তত্ত্বাবধায়কের কয়েকটা নির্বাচন হওয়ার পরে এই স্লোগানটাও কিন্তু বদলেছে যে আমার ভোট আমি দিব, বুঝে শুনে বুঝে দেব। অর্থাৎ আমাদের আকাঙ্ক্ষাটা ওই জায়গা থেকে আপনি নামিয়ে দিলেন কোথায়? দিনের ভোট রাতে করে ফেললেন, বিনা ভোটেও পাশ করিয়ে দিলেন। এমনকি পরকাল থেকেও কিছু লোক উঠে এসে মাঝে মধ্যে ভোট দেওয়া শুরু করলো। এখন কিন্তু আপনার দায়িত্ব হয়ে গেছে ওই লোকগুলো কোথায়, ওই লোকগুলো কি এখনো ইহলোকে আছে কিনা, আগামীতেও ভোট দিবে কিনা, বা তাদেরকে কারা এনেছিল, কার সাথে তারা এসেছিল, এগুলো কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে, পরিষ্কার করা দরকার আছে। তো ওই ক্ষেত্রে আপনার তথ্য তো একদম হাতের নাগালে আছে, খুব গবেষণার দরকার নাই, সেল করার দরকার নাই। কারণ আমি একটা বিরতিতে যাব, তার আগে একটা ক্ল্যারিফিকেশন বা তথ্য যোগ করি। যেহেতু আপনারা যখন এই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেই আপনি একজন সম্মানিত সদস্য, টোটাল নির্বাচন ব্যবস্থা যখন ভেঙে ফেলা হয়েছে, আমরা অনেক আলাপ করেছি। তো এখন এই যে একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, জেলা, স্থানীয় সরকার থেকে ঢাকা পর্যন্ত এতগুলি ধাপে সংস্কার কি করে সম্ভব এই স্বল্প সময়ের মধ্যে? এটা প্রশ্ন। আমি মনে করি সম্ভব। দুটো ব্যাপার, সেটা হলো প্রথম জাতীয় নির্বাচনটা যদি আপনি ঠিক করেন, জাতীয় নির্বাচন যখন হলো, আমরা তো ইনফ্যাক্ট যে স্থানীয় সরকার সেগুলো নির্বাচনের ব্যাপারেও কি কি করা দরকার সেরকম একটা আমাদের পরামর্শ দেব, এবং আমরা আশা করি রাজনৈতিক দলগুলো সেটা অ্যাগ্রি করবে। মূল চ্যালেঞ্জ আসলে হবে স্থানীয় সরকার নির্বাচন, কারণ জাতীয় নির্বাচনটা তত্ত্বাবধায়ক সিস্টেমটাই তো স্থবির, ইউনিয়ন পরিষদ অনেকে নেই। আরেকটা কারণ আছে, সেটা হলো জাতীয় নির্বাচনটা তো তত্ত্বাবধায়ক সরকার, এখন এবার এই সরকারের অধীনে, পরের বারও তত্ত্বাবধায়ক হবে, কিন্তু সাধারণ মানে স্থানীয় সরকার নির্বাচনগুলো এগুলো পলিটিক্যাল সরকারের অধীনে হবে। সো এটার জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় শক্তি, তার প্রয়োজনীয় আইন এবং বিধি সহ সবকিছু শক্তি দেওয়ার চেষ্টা করতে হবে। এর মধ্যে বেশ কিছু পরিবর্তনের দরকার আছে। এখন যদি পলিটিক্যাল সরকার মনে করেন যে তিনি সবকিছু আগে এই শক্তিশালী সরকার চান, তাহলে তিনি সেটা করবেন। কিন্তু আমরা যে কাজটা করতে পেরেছি আমি ধারণা করি, এবং এটার জন্য আমাদের এই যে জুলাই অগাস্টের স্পিরিট যেটা, আমরা এখন আমাদের অধিকার সচেতন হয়েছি। সুতরাং আমি মনে করি যে ভবিষ্যতেও এই কাজ করবে। তার জন্য আইনগত যত সুবিধা দরকার, সেগুলো কি হওয়া দরকার, সেগুলো আমরা আমাদের জায়গায় এগুলো নিয়ে আলাপ করতে পারি। এবং খুব এরপরে ফিরে এসে আমি কামাল ভাই আপনার কাছ থেকে ওই যে রাজনৈতিক দল ক্ষমতায় এসেই দুটো উপনির্বাচন করেছে ভিন্নভাবে, আর কেয়ারটেকার করেছিল ভালোভাবে, এই ডিফারেন্সটা নিয়ে একটু কথা বলবো। দর্শক, আশা করছি আমরা বিরতি থেকে ফিরে এসে আপনাদের সাথে পাব। আজকের অনুষ্ঠানের সর্বশেষ বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন আলোচক স্টুডিওতে আছেন, বাংলা ভিশনের ডেপুটি হেড অফ নিউজ মোস্তফা কামাল এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। আমরা মূলত এই রাউন্ডে আলোচনাটিকে র্যাপ আপ করতে চাই, বিশেষ করে যেই কথাগুলো হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়
ফিরে যাওয়ার ব্যাপারে, কিন্তু আমি শেষের দিকে কারণ আপনার কাছে একটু ফিরে আসি। মানুষের কাছে একটা ধারণা ছিল ডিসেম্বর নাগাদ কমিশনগুলো তাদের রিপোর্ট জমা দেবে। পরবর্তীকালে এগুলোর বাস্তবায়নটিতে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে রাজনৈতিক দলগুলো এগুলো বাস্তবায়ন করবে। কিন্তু আলটিমেটলি এই যেই কমিশনগুলো কাজ করছে, হয়তো জাহিদ ভাই বলবেন, এগুলো ডিসেম্বর নাগাদ যদি তাদের রিপোর্ট জমা দেয়, বাস্তবায়ন পার্টে কি কমিশন সদস্যদের ভূমিকা আপনি ওভারসি করছেন যে তাদের? অবশ্যই। আচ্ছা, কিভাবে সেটা? ব্যাপক ভূমিকা সেখানে। পথ দেখাচ্ছেন, আমরা কি উদ্দেশ্যে করছেন, তারা কাজটা করছেন কি উদ্দেশ্যে? সংস্কারের জন্য। সংস্কারের যদি আরও সাবলীল বাংলা বলি, ওটা হচ্ছে মেরামত করা। আর আমাদের লোকালি কুমিল্লা অঞ্চলে বলে ভালো হয়ে যাওয়া। তো ভালো হয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রশ্ন আছে, আমি যে খারাপ, আমি কি এটা স্বীকার করেছি? তারপরে না আমার ভালো হওয়ার প্রশ্ন। তো এবার লক্ষণ কিন্তু ভালো। বিএনপির যে ৩১ দফা, এটা কিন্তু এখনকার আলোচনা না, আরও ২-২.৫ বছরের আগের আলোচনা। এটা নমুনাটা কিন্তু ভালো। আচ্ছা, যে তারাই সংস্কারের প্রস্তাব দিচ্ছেন। আমরা এখন যেগুলো আলোচনা করছি অনেক কিন্তু ওখানে আছে। এটা ভালো দিক, খুবই ভালো। আমাদের এই মঞ্চে অনেকে বলারও চেষ্টা করেছেন যে এখনকার সংস্কার আলোচনাগুলো নেক্সট ইয়ারে বা ২০২৬-এ ভ্যালিড থাকবে কিনা। থাকার মতো বিষয়। সংস্কারের দুইটা কিসিম আছে তো। একটা হচ্ছে যদি পুকুর সংস্কার, খাল সংস্কার হয়, আমরা ৩ জন মিলেও কয়েক কোদাল মাটি কেটে কিছু কচুরিপানা সাফ করে দিলাম, সংস্কার হয়ে গেল। কিন্তু যখন রাষ্ট্র সংস্কারের বিষয় আছে, এটা কিন্তু ব্যাপক পরিসর। তো এখানে আমাদের শুরুতে কথা ছিল আগের সংস্কার পরে নির্বাচন, তাৎক্ষণিক কথা ছিল এটা ৫ আগস্টের পরে। কিন্তু একটা বিষয় আমরা দেখা গেল যে অবচেতনে হোক আর বলার দোষে হোক, একটা অংশ বলেনি যে ফ্যাসিস্টদের বিচার। পরবর্তীতে এটা কারেকশন আসলো কি, যে সংস্কার, বিচার এবং নির্বাচন সমান্তরালেই চলবে, একটা বাদ দিয়ে আর একটা নয়। একটা কিন্তু আরেকটার বিপক্ষও নয়, প্রতিপক্ষও নয়, পরিপূরকও নয়। তাহলে তিনটা এগুলো চলতে কোনো সমস্যা নেই। সংস্কার কমিশনগুলো যেভাবে কাজ করছে, ব্যাপক গতিতে তাদের কাজ হচ্ছে, সমান্তরালে বিচারও চলছে। বিচারের মধ্যে এখন পর্যন্ত লক্ষণ ভালো। যে ট্রাইব্যুনাল তারা করে গিয়েছিলেন, এখন ওখানেই তাদের বিচার হচ্ছে। আবার রকম ফের আছে, তখন যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো ওই ট্রাইব্যুনালে কাউকে, অথবা জোর করে সাক্ষী আনা লাগতো, সেই ফিরোজপুর থেকে তারা শিখানো লাগতো যে ওখানে একজন দেলো চোর ছিল, বলবা যে ওইটাই দেলোয়ার হোসেন সাঈদী। মিরপুর থেকে লোক আনা হলো যে তোমরা বলবা যে ওখানে যেটা কোসাই কাদের শোনা গিয়েছিল, বলবা যে ওইটাই আব্দুল কাদের মোল্লা। এখন কিন্তু এই নাটক তৈরি করার কোনো দরকার নাই, রক্তের দাগ কিন্তু এখনো আছে। এটিও কি বিচার প্রক্রিয়াটিও দ্রুত হওয়া প্রয়োজন কিনা? অবশ্যই প্রয়োজন। মানুষের মন থেকে এগুলো মুছে যাওয়ার আগে অবশ্যই প্রয়োজন। মানুষের মন থেকে স্বজনদের বেদনা কিন্তু স্বজনরাই ভালো বোঝেন। হাসপাতালে কাতরাচ্ছে যারা আহত অবস্থায়, এগুলো কিন্তু তাজা ঘটনা, কোনো বানোয়াট ঘটনা নয় যে আগের মতো কাহিনী তৈরি করতে হবে। সাক্ষীদের জন্য সেভ হোম করতে হবে ঢাকা শহরে নানান জায়গায়, সাক্ষীকে নানান কথা শিখিয়ে দিতে হবে যে বলবা এটা, কিন্তু সে গিয়ে বলে ফেলে আরেকটা। তারা গাড়ি ভাড়া না দিলে পরদিন আরেকটা বলার হুমকি দেয়। এই যে নাটকগুলো আগে হয়েছে, এবার কিন্তু ওটা নাই। তরতাজা বিষয়, কাউকে অপমানও করা হচ্ছে না। আমার কাছে যতটুকু তথ্য আছে, যারা আইনজীবী আছেন তারা খুব সম্মানের সাথে সম্বোধন করছেন আমাদের যেই গত সরকারের যে মাননীয় মন্ত্রীরা ছিলেন, তাদেরকে কাউকে ওখানে তাচ্ছিল্য করা হচ্ছে, এই ধরনের ঘটনা আমরা এখনো শুনিনি বা জানি না। আবার প্রমাণগুলো তরতাজা, যেটা একদম নিত্য আমাদের সামনে বাড়ছে। কিভাবে হত্যা করা হয়, কিভাবে লাশগুলো একসাথে করা হয়, কিভাবে আবার এগুলোকে পোড়ানো হয়। ঢাকার পাশে হচ্ছে বিচারের যে দাবি, উপাদানের কোনো অভাব নেই, পর্যাপ্ত উপাদান আছে। মানে বিচার প্রক্রিয়াটিও চলমান রেখে ত্বরান্বিত করতে হবে। এটা সরকারের দিক থেকেও বলা হচ্ছে। আচ্ছা, আন্দোলনে যারা অংশীদার আছেন তারাও বলছেন। কিন্তু ছাত্রদের কারো কারো মধ্যে যে একটা প্রবণতা খেয়াল করছি, সেটা হচ্ছে কেউ না কেউ ওখানে এটা বুঝাচ্ছেন কিছু, অথবা মন্ত্র দিচ্ছেন যে 34-35 দিন 36 দিনে তাদের আন্দোলন কমপ্লিট হয়ে গেছে, যেটা বিএনপি বা অন্যরা 15-16 বছরও পারেনি। আবার বিএনপিরও কারো কারো মধ্যে এর মধ্যে প্রকাশ পেয়েছে যে এইসব ছাত্রদের এসব আমরা পিছনে ছিলাম, ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছি। এই তর্কগুলো কিন্তু ভালো না, কারণ এরই মধ্যে এটাকে বিতর্কিত করার নানান কথা চলে আসে যে ইউনিভার্সিটির শিক্ষকদের অগ্রাহ্য করে ছাত্রদের গুরুত্ব দেওয়া হলো। ছাত্রদের মধ্যে কেউ কেউ এখনো অনার্স পাস করেনি, তারা মাস্টারমাইন্ড হলো কি করে, মাস্টারমাইন্ড হলো কি করে। তাহলে একজন যদি মাস্টার হয়, বাকিরা কি? আচ্ছা, ওনার মনে যদি কিছু একটা থাকে, এই মাস্টারের মনে কিছু একটা থাকলে আরেক মাস্টারের মনে কি? মাস্টারমাইন্ড প্রচুর জন, অর্থাৎ অবান্তর কথামালা। আবার বিতর্ক এসেছে যে কি পাবলিক ইউনিভার্সিটির কন্ট্রিবিউশন বেশি নাকি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের কন্ট্রিবিউশন বেশি। আবার যদি বলা হয় যে পাবলিক ইউনিভার্সিটির বেশি, যে কি ঢাকা ইউনিভার্সিটির বেশি নাকি বেগম রোকেয়ার বেশি, ওখানে আবু সাইদ মারা গেল, এখানে তো এরকম কিছু। এখনকার যে আলোচনা, কারণ ভাই এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্কের রাস্তাটা বন্ধ করা, এই যে এই তরুণ প্রজন্ম এই
যে রায়টি এলো, এদের কোনো রিয়াকশন কি আপনি গণমাধ্যমে আমরা লক্ষ্য করেছেন? যতটুকু পেয়েছি তারা অস্বস্তি প্রকাশ করেছে। আচ্ছা আচ্ছা, কারণ যদিও তাদের আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, রাইট, সেজন্যই জিজ্ঞেস ধাপে ধাপে করেছি আমি। সেটা যেহেতু নির্বাচন পর্যন্ত গড়াবে, কারণ তাদের আন্দোলন তো সরকার পতনেও গড়ানোর কথা ছিল না অন্তত 2 আগস্টের আগ পর্যন্ত, সেটা 3 আগস্ট থেকে শুরু হয়েছে। অতএব এটা নির্বাচন পর্যন্ত আমরা যেহেতু গড়াবে। শেষের দিকে একটু র্যাপ আপ করি, এই একই প্রসঙ্গে যেহেতু আপনার কাছে আসি, প্রথমে যেটা বলেছিলাম যে আজকে রায়ের পরের ইম্প্যাক্ট পরবর্তী ধরা যাক শর্ট, মিডিয়াম বা একটু বেশি হলে লং টার্ম, সেই ক্ষেত্রে আপনার কিছু ক্লোজিং বক্তব্য। ক্লোজিং বক্তব্য হচ্ছে যে বৈষম্যের কথা আসলেন, ছাত্রদের রিয়াকশন কি হবে, মানে বৈষম্য সৃষ্টি হয় কেন? অনেক কারণে হয়, কিন্তু একটা খুব বড় কারণ হচ্ছে স্বৈরতান্ত্রিক বিধি ব্যবস্থা। আপনার সম্পদ চুরি করা হয়, সম্পদ চুরি করে কিছু মানুষের হাতে তুলে দেওয়া হয়, তারা সেটা পাচার করে দেন। একটা গণতান্ত্রিক ব্যবস্থা যখন থাকে তখন আপনার সুবিচার পাওয়ার সম্ভাবনা বাড়ে, আমি বলছি এটা নিশ্চিত হয়ে যায়। সো আমরা যখন একটা নির্বাচন যদি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য হয়, সেটা একটা ভিত্তি তৈরি করবে, যে ভিত্তির উপর দিয়ে বৈষম্যহীন তো আসলে হয় না। আমাদের ইউটোপিয়ান কথা বলে একেবারে লাভ নেই, বৈষম্যহীন এটা কোনো কিছু 100% এক্সিস্ট কোথাও করে না। আমরা নেই। বৈষম্য যত কমিয়ে আনা কমিয়ে যায়, আনা আমরা 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 সহ্য ক্ষমতার মধ্যে বৈষম্য কমিয়ে আনার যে যাত্রা, সেটার প্রধান ভিত্তি হচ্ছে একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন। এর আগে বাংলাদেশটা ধ্বংস হয়েছে কেন? কারণ ওটা হতে দিতে চাওয়া হয়নি। শেখ হাসিনা চেয়েছিলেন চুরি করে কোনো না কোনো ফর্মে, 14তে একরকম, 18তে একরকম, 24-এ একরকম করে উনি ক্ষমতায় থেকে যেতে, এবং সেটাই যাবতীয় সব ক্রাইসিসের মূল। সো আমি মনে করি যে এটার অতি দীর্ঘমেয়াদী, শুধু এটার প্রতিটা আমরা ইনস্ট্যান্টলি বেনিফিট পাবো, মধ্য এবং দীর্ঘমেয়াদে পাবো। আমরা জাস্ট গত 15 বছর, বিশেষ করে শেষ 10 বছর যদি বাংলাদেশকে এবং দেখি, এটিকে পলিটিক্যাল পার্টি আবারও যাতে চেঞ্জ করতে না পারে সেরকম কোনো সেফটি ক্লজ কি কোনো চিন্তা সেফটি করা ক্লজ যায়? নেই, না সেফটি ক্লজ নেই, কারণ কোনো একটা সরকার যদি মনে করে সে সবকিছু ধ্বংস করে ফেলবে, এটা অলমোস্ট ইম্পসিবল। একটাই সেফটি ক্লজ গণতন্ত্রে, সেটা হচ্ছে জনগণের সচেতনতা এবং জনগণের অ্যাক্টিভিজম, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। জনগণকে অ্যাক্টিভিজম দেখাতে হবে। ইনফ্যাক্ট সাম্প্রতিক কালে এই ডেমোক্রেসিকে কিভাবে সেভ করতে হবে, এই আলাপের ক্ষেত্রে এটাই বলা হয়েছে। আপনি আইন করতে পারেন, নানান কোনো কিছু টিকবে না। ধরুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমাদের এই পচা সংবিধান, পচা আইন কোথায় আছে? বাট ইট হ্যাপেন্ড। তো একই রকম ভাবেই লিখে রেখে এটা করে ওটা করে হবে না, মানুষজনের সামষ্টিক প্রতিবাদ, এটা যদি জারি থাকে, গণতন্ত্র সেভাবে এনশিওর হতে পারে। এটি কি কিছু কিছু রাজনৈতিক দল, কামাল ভাই, যে ফয়সালা হবে রাজপথে, তাদেরকে বলতে শুনেছি আমরা, মানে ওই মডেলটি কি বাস্তবায়িত হলো মূলত? সেটা রাজনৈতিক একটা স্লোগান। হ্যাঁ, আমি জাস্ট স্লোগানটির বাস্তবতা হচ্ছে, আপনিও নিশ্চয়ই ছাত্র রাজনীতি করেছেন, আমরাও টুকটাক করেছি, আবার গণমাধ্যম থেকে দেখেছি, যেই ব্যক্তিরা বেশি বেশি করে বলে লড়াই হবে রাজপথে, ওই দিন তাই সে রাজপথের আশেপাশে থাকে না। ম্যাক্সিমাম কেসটা এরকম। যারা যারা বলে না, তাদের কর্মীরা তো থাকে, কর্মীদের থাকে বলে কর্মীদের রাখা হয়। আচ্ছা, অর্থাৎ নির্যাতিত হওয়ার জন্য প্রতিটা রাজনৈতিক দলে কিছু লোককে পাঠিয়ে দেয়। আপনি সর্বশেষও দেখেছেন, যিনি বললেন যে আমি চট করে চলে আসবো, তোমরাও 32 নম্বরের দিকে যাও অথবা 0 পয়েন্টের দিকে যাও, তিনিও আসেননি, ওনার কোনো আত্মীয় স্বজনও আসেননি যারা পালিয়েছেন, ওখানে পাঠিয়েছেন কিন্তু লালু পাঞ্জোর ছেলে মেয়েদের। এগুলো তো এআই নির্ভর বক্তব্য বলে অনেকে বলে। এগুলো সংক্রামিত হয়, সংক্রামিত হয়। যারা রাজনীতি করে তাদের কিন্তু এক ধরনের আবেগ কাজ করে। কর্মীদের মধ্যে কেউ কেউ কিন্তু 32 নম্বর বিশ্বাস করেই চলে গিয়েছিল, মার খেয়েছে। মার খেয়েছে বললে কম বলা হবে, মার খাওয়ানো হয়েছে বলতে হবে। 0 পয়েন্টে যাও, একজন আওয়ামী লীগের নেতা কর্মীও আসেননি, তারা চেয়েছেন ওখানে 2-4 জন যাক। তো ওই কারণে এখনো যারা বলছেন দেখা হবে রাজপথে, এসব কথা এই মুহূর্তে শোনার মতো বাস্তবতা এটা নেই। কারণ একসময় জালো জালো আগুন জালো, এগুলো শুনতে কারো না কারো ভালো লেগেছে, আগুন আর মানুষ দেখতে চায় না। এই যে আপনি যে কথাটি বললেন, এগুলোর কাউন্টার ন্যারেটিভ এত ডিজিটাল মিডিয়াকে কে রেসপন্ড করবে? এগুলো কি গভর্নমেন্টের সেই সক্ষমতা তৈরি করা সম্ভব? গভর্নমেন্টের সদিচ্ছা আছে, সেটাই স্পষ্ট। এই সদিচ্ছাটা অবশ্যই সক্ষমতার দিকে নিয়ে যাবে। আর এখানে একটা কথা বলা দরকার না, কিন্তু এই যে আপনি যেটা বলছেন, এরকম ভুল তথ্যগুলো রিজয়েন্ডার দেওয়া, এগুলো কি গণমাধ্যম এত করতে পারে কিনা? গণমাধ্যম করছে, গণমাধ্যম সঠিক তথ্যটা দিচ্ছে, কিন্তু কেউ কেউ কথা বলছেন, যেমন ভারতীয় গণমাধ্যম, যেটা আমাদেরকে সংশোধন করার প্রয়োজন নেই, ওগুলো গ্রাহ্য করা বোধহয় খুব দরকার করে না। কারণ আপনি অভদ্র আচরণ করবেন, আমি ভদ্র আচরণ দিয়েও একটা প্রতিবাদ উত্তর দেওয়া যায়। সেটাই ওই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা এবার আন্দোলনটাকে ছাত্র আন্দোলন বলেছি, আসলে এটা শুধু ছাত্র আন্দোলন ছিল না। ছাত্রের সাথে ছাত্রের মাও কিন্তু এসেছেন খাওয়া নিয়ে, সাথে ছাত্রের বাবাও কিছু খাওয়া নিয়ে দূরে দূরে হেঁটেছেন। তো এখনো যে এই সংস্কার বলি আর সামনের দিকে স্মুথলি এগোবার প্রশ্নে মা বাবা সহ সবার কিন্তু একটা দায়িত্ব আছে। গণমাধ্যমের জায়গা থেকে আমাদেরও দায়িত্ব আছে, শিক্ষকদের আছে,
তো রাজনীতিকটাও তো ভুগেছেন, কম ভোগেননি কিন্তু। সেটাই। আমরা কথায় কথায় তাদেরকে সমালোচনা করে গালমন্দ করি, করতে পারি। রাজনীতি অথবা রাষ্ট্র চালানো মূলত কাজ তাদেরই। তারা যত স্মুথলি পারবেন, যত সুন্দর পারবেন, অন্য কারো পক্ষে ওটা ওইভাবে সম্ভব হয় না, সেটা বারবার প্রমাণিত। রাইট, একদম শেষের দিকে রাজনীতিবিদদের মধ্যে যেই চেঞ্জেসটার কথা একটু আগে আমরা আলাপ করলাম, যে বিএনপির বড় দল তাদেরও ডেলিভারি, কথাবার্তা, তারপরে ধরা যায় কেউ অপরাধ করলে তাদেরকে শোকজ লেটার দেওয়া আমরা দেখছি কিন্তু বেশি বেশি। সেগুলো কি অন্য তার চেয়ে কম্পারেটিভলি পরের দলগুলোর মধ্যেও বিকশিত হতে পারে বলে মনে হয়? না পারে এবং হওয়া উচিত। বিএনপি যেটা দেখিয়েছে এটাও একটা সংস্কার। এই সংস্কারের অংশও ধরা যায়। প্রায় প্রত্যেক দিন বিএনপি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেটাই, তার বোধহয় জীবনে, রাজনৈতিক জীবনে একটা কঠিন সময় যাচ্ছে এখন ভিন্ন অর্থে। প্রত্যেকটা দিন তার কাউকে না কাউকে নালিশ শুনতে হয়, সালিশ করতে হয়, ফয়সালা দিতে হয়। আচ্ছা, বহিষ্কার করা হচ্ছে, পদ স্থগিত রাখা হচ্ছে। এত অ্যাকশন এর আগে দেখা যায়নি দলগুলোর মধ্যে। আচ্ছা, অর্থাৎ দলের প্রতি অ্যাটেনশন আছে, এখানে মনে করার বিষয় আছে, দেখার বিষয় আছে, উপলব্ধির বিষয় আছে। মধ্যম পর্যায় থেকে যেসব কথাবার্তা আসছে, ওনার মুখে কিন্তু এই ধরনের কথাবার্তা আসছে না, বরং তিনি সতর্ক করছেন যে সামনের নির্বাচনে খুব সহজ হবে, সেটা যেন দলের লোকেরা মনে না করে। এবং একজন অভিভাবক হিসেবে আমরা শেষের দিকে একেবারে জাহিদ ভাই, বিএনপির কথা হলো, অন্য দলগুলোর ভিতরের ইনার ডেমোক্রেসি কিংবা সেগুলোর চেঞ্জেস কিছু আপনি যদি লক্ষ্য করে থাকেন সেই সম্পর্কে বলে আমরা শেষ করব। আমি লক্ষ্য করছি ইনফ্যাক্ট আমাদের বিএনপির বাইরে, ক্ষমতার বাইরে থাকা দলগুলোর মধ্যে তুলনামূলকভাবে মানে এই অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা একটু বেশি ছিল। হ্যাঁ, যেটা হয় যে দলগুলো ক্ষমতায় যায়, সেখানে নানান রকম মানুষজন যুক্ত হয় এবং সেই যুক্ত হওয়ার ফলে, এবং ট্রেডিশনালি দল যেভাবে চলেছে, আমাদের দল এক ধরনের কাল্ট নির্ভর দল থাকে, সো এই সম্ভাবনা মানে অগণতান্ত্রিক হওয়ার ভেতরে সম্ভাবনাটা ওদের একটু বেশি থাকে। এবং যে কথাটা আমরা বারবার বলছি, 2024 বাংলাদেশের একটা স্থায়ী ইমপ্রেশন তৈরি করে গেছে। কেউ কেউ মনে করেন সংস্কার এখনই হয়ে গেল না, না কিছু হবে না। আমি মনে করি না। যদি অনেক সংস্কারও এই সরকারের অধীনে নাও হয়, 2024-কে ইগনোর করে বাংলাদেশের রাজনীতি করা যাবে না। এটি বড় মাইলফলক, এটা সবচেয়ে বড়। এটা বাংলাদেশের রাজনীতিকে ফরএভার পাল্টে দিয়েছে, আমাদের এটা মনে করা দরকার আছে। মানে অনেক কাজ না করলেও এটি সেলফ এক্সপ্লানেটরি, এটা আপনাকে চাপ দিয়ে যাবে ক্রমাগত। একেবারে শেষ ক্লোজিং বক্তব্য কেমন ভাই? ক্লোজিং হচ্ছে, সংস্কারের যদি ভিত্তি ধরতে হয়, অনেক ইলাবোরেটে না গেলেও 24-এর চেতনা নিয়ে সংস্কারের বিষয় আছে। একইভাবে আমরা এখন যে জাতীয় ঐক্যের কথা বলছি, 71 তো আছেই, সেই সাথে 24-কেও একটা ফাউন্ডেশন ধরে যদি ঐক্যের গাঁথনি তৈরি হয়, সেটাই ওই গাঁথনি কোনো ষড়যন্ত্রে ভাঙতেও সময় লাগবে, এবং সেই ক্ষেত্রে সদিচ্ছা। সেটা খুব সংক্ষেপে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দেখেছি যে একটি জুলাই আগস্টের গ্রাফিতির বই উনি বিভিন্ন দেশে বা রাষ্ট্রদূতকে দিচ্ছেন, সেটিকেও আরো ব্যাপকভাবে বোধহয় ডিসেমিনেট করা, ছড়িয়ে দেওয়া প্রয়োজন এক্সাম্পল হিসেবে। আমরা আজকের এই আলোচনায় এসে যোগ দেবার জন্য মোস্তফা কামাল এবং ডক্টর জাহিদুর রহমান দুজনকে ধন্যবাদ, এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ বিভিন্ন মাধ্যম থেকে, আপনাদেরকে ধন্যবাদ। আমরা আগামী আলোচনায় আবারও স্বাগত জানাবো।